আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে এসেছি ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের একটি ক্লাস পরিচালনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আমি আল্লাহর দয়ায় ভালো আছি। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। লেকচারের শুরুতেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। স্রষ্টা সুস্থ রেখেছেন বলেই তোমাদের সামনে আসতে পেরেছি। তোমরাও, আমি আশা করছি, সকলেই আল্লাহর দয়ায় অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে পত্রটি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের একটি পেপারটির নাম হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা, অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। আমাদের আজকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রথম লেকচার। আসুন আমরা বোঝার চেষ্টা করি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যেই সিলেবাস সেটা আসলে কি, অথবা এই বিষয়টাতে কি কি অঙ্ক রয়েছে আমরা সকলে একটু কষ্ট করে একটু লিখে নেব। সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি, তোমরা করোনাকালীন এই সময়টাতে বসে থাকবে না। তোমরা জানো যে গত মার্চ থেকেই কলেজ বন্ধ রয়েছে করোনার কারণে। অনলাইন ক্লাসের কার্যক্রমগুলো এই কারণে নেওয়া হয়েছে যাতে করে তোমরা তোমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা যেন একটু পুষিয়ে নিতে পারো। সকলে মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে এখনই বসে পড়ো। যেহেতু আজকে প্রথম লেকচার, আমি সিলেবাস সম্পর্কে একটু বলবো, পাশাপাশি নতুন একটি চ্যাপ্টার ধরার চেষ্টা করব আজকে। যেহেতু এই বিষয়টা গাণিতিক এবং চতুর্থ বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সকলে মনোযোগ দিবে, কারণ তোমরা সকলে অবগত আছো যদি তুমি কোনো বিষয়ে মনোযোগ দাও তাহলে খুব দ্রুত এবং সহজেই ওই বিষয়টি আয়ত্ত করতে পারবে। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে তুমি যদি অঙ্ক শুরু করো অথবা পড়া শুরু করো, আমার মনে হয় বেশি একটা সময় লাগবে না এই বিষয় সম্পর্কে বুঝতে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটু সিলেবাসটা একটু সকলে লিখে নিব। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, আমি শুধু তোমাদেরকে এই বইটার কি কি অঙ্ক করতে হবে সেগুলো একটু ধারণা দিয়ে দিচ্ছি। যেমন প্রথমে তোমার বের করতে হবে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং। দুই নম্বরে যে চ্যাপ্টারটি করতে হবে সেটি হচ্ছে রেশিও অ্যানালাইসিস। তিন নম্বরে যে চ্যাপ্টারটি তোমার করতে হবে সেটি হচ্ছে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস। ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস, এই ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস এর মধ্যে রয়েছে বন্ড ভ্যালুয়েশন, রয়েছে স্টক ভ্যালুয়েশন, রয়েছে প্রিফার্ড স্টক ভ্যালুয়েশন, রয়েছে অপশন ভ্যালুয়েশন। অর্থাৎ ভ্যালুয়েশন অফ সিকিউরিটির যে অধ্যায়টি রয়েছে সেখানে আপনাকে আরো 4টি সাব চ্যাপ্টার করতে হবে। একটি হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, একটি হচ্ছে স্টক ভ্যালুয়েশন, প্রিফার্ড স্টক ভ্যালুয়েশন, এবং একেবারে শেষেরটি হচ্ছে অপশন ভ্যালুয়েশন। 4 নম্বরে আপনার যে চ্যাপ্টার করতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্টের পাশাপাশি করতে হবে ক্যাপিটাল মার্কেট থিওরি করতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারে আরো একটি
ক্যাপিটাল মার্কেট থিওরি। ক্যাপিটাল মার্কেট থিওরি অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারটি দুইটি ভাগে বিভক্ত, একটি প্রফিটেবল ম্যানেজমেন্টও করতে হবে, পাশাপাশি ক্যাপিটাল মার্কেট থিওরি করতে হবে। পঞ্চম যে অধ্যায়টি আপনার করতে হবে সেটি হচ্ছে ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড পলিসি অঙ্ক করতে হবে। 6 নম্বরে যে চ্যাপ্টারটি আপনার করতে হবে সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। 7 নম্বরে আপনার যে চ্যাপ্টারটি করতে হবে সেটি হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন, আপনার এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যেই অঙ্কগুলো করতে হবে, প্রথমটি হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং। অর্থাৎ প্রথম অধ্যায়ে যে অঙ্ক রয়েছে সেখানে দুটি চ্যাপ্টার আপনার করতে হবে। মূলত একটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন এবং লিজ অর্থায়ন। এরপর আপনাকে করতে হবে রেশিও অ্যানালাইসিস অর্থাৎ অনুপাত বিশ্লেষণ করতে হবে। 3 নম্বরে রয়েছে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস। 4 ধরনের ভ্যালুয়েশন আপনি বের করবেন। একটি হচ্ছে বন্ড ভ্যালুয়েশন অর্থাৎ বন্ড মূল্যায়ন, স্টক মূল্যায়ন, অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন এবং অপশন মূল্যায়ন। 4 নম্বরে রয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট থিওরি। আপনাকে এই দুইটি চ্যাপ্টারও করতে হবে, পাশাপাশি আপনাকে করতে হবে ডিভিডেন্ড পলিসি অ্যান্ড রিটেন আর্নিংস এর যে চ্যাপ্টারটি রয়েছে সেটিও করতে হবে। 6 নম্বর আপনাকে করতে হবে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। 7 নম্বরে আপনাকে করতে হবে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের যে অঙ্গগুলো রয়েছে অর্থাৎ যে চ্যাপ্টারগুলো করতে হবে সেগুলো আমি প্রথমে আপনাকে লিখে দিলাম। আশা করি আপনি এগুলো তুলে ফেলেছেন এবং আপনাদের যে বইটি আমরা দিব সেটি হচ্ছে খান ঘোষাল জাহাঙ্গীরের বিনিয়োগ ব্যবস্থাপনার যে বইটি আপনি ক্রয় করবেন আমাদের মডেল কলেজের যে বইটি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে খান ঘোষাল জাহাঙ্গীরের। আপনারা একাধিক বই অবশ্যই ক্রয় করে নেবেন। একাধিক বই ক্রয় করলে, একাধিক রাইটারের বই ক্রয় করলে আপনি আপনার জানার যেই প্রক্রিয়াটা সেটা বৃদ্ধি পাবে, আপনি ভালোভাবে জানতে পারবেন। তবে আমরা কলেজ থেকে যে বইটি দিয়েছি সেটি হচ্ছে খান ঘোষাল জাহাঙ্গীরের। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটি চ্যাপ্টার অবশ্যই আলোচনা করব। আমরা একেবারে শেষ যে চ্যাপ্টারটি রয়েছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলেই কাগজ কলম নিয়ে এখন একটু বসে পড়েন। আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশনে কি কি অঙ্ক করতে হবে সেই সামারিটা আমরা একটু প্রথমে সবাই লিখে নিব। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি অ্যান্ড ডিসিশন। প্রথমে আমাদের এই চ্যাপ্টারে যে জিনিসটি শিখতে হবে সেটি হচ্ছে নেট ইনকাম থিওরি। 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম থিওরি। প্রথমে জানতে হবে এটাকে সংক্ষেপে আমরা বলি এনআই থিওরি, পরেরটাকে আমরা বলি এনওআই থিওরি। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ট্রেডিশনাল থিওরি, টিটি। 4 নম্বর আমাদের জানতে হবে এমএম মডেল, অর্থাৎ মোডিগিলিয়ানি অ্যান্ড মিলার মডেলকে সংক্ষেপে বলা হয় এমএম মডেল। আমাদের জানতে হবে এমএম মডেল।
5 নম্বর আমাদের জানতে হবে আরবিট্রেজ প্রসেস। 6 নম্বরে আমার জানতে হবে আর্নিং পার শেয়ার, অর্থাৎ কিভাবে ইপিএস বের করব। 7 নম্বরে আমার জানতে হবে ইনডিফারেন্স পয়েন্ট, অর্থাৎ আমরা সংক্ষেপে এটাকে বলি আইপি। 8 নম্বরে আমার জানতে হবে চ্যাপ্টারে লিভারেজ। 9 নম্বরে আমার জানতে হবে ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশনের কিছু অঙ্ক রয়েছে, আমরা সেটা যখন অঙ্ক করব বুঝতে পারবো। অর্থাৎ এই ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি অ্যান্ড ডিসিশনের মধ্যে আমাকে এই 9 টাইপের অঙ্ক শিখতে হবে। প্রথম যে টাইপটা আমরা শিখব সেটা হচ্ছে নেট ইনকাম থিওরি, সংক্ষেপে আমরা এনআই বলছি। 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম থিওরি, অর্থাৎ এনওআই থিওরি। 3 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেডিশনাল থিওরি। 4 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোডিগিলিয়ান মিলার মডেল, আমরা এটাকে সংক্ষেপে এমএম মডেল বলছি। 5 নম্বরে আমরা শিখবো আরবিট্রেজ প্রসেস। 6 নম্বরে আমরা শিখবো আর্নিং পার শেয়ার কিভাবে আমরা বের করব। 7 নম্বরে আমরা শিখবো ইনডিফারেন্স পয়েন্ট, অর্থাৎ নিরপেক্ষ বিন্দু কিভাবে বের করব। এছাড়াও আমরা এই চ্যাপ্টারে শিখে নিব লিভারেজ, পাশাপাশি ইকুয়েশনের কিছু অঙ্ক আমরা শিখে নিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই একটু মনোযোগ দাও। এখন আমরা সর্বপ্রথম যে অঙ্কটি আলোচনা করব সেটি হচ্ছে নেট ইনকাম থিওরি। খুব মনোযোগ দিতে হবে, কারণ একটা থিওরি আর একটা থিওরির সাথে খুব সম্পর্কযুক্ত। তুমি প্রথম থিওরিটা না বুঝলে পরেরটা বুঝবা না। এখানে উল্লেখ্য, এখানে থিওরি বলতে লেখার কোনো থিওরিকে বোঝানো হয় নাই, অঙ্কের থিওরিকে বোঝানো হয়েছে। আমরা অঙ্ক করলে সেটা আরো বিস্তারিত জানতে পারবো। দেখো, প্রথমে বোঝার চেষ্টা করি এনআই থিওরি আসলে কে দিয়েছেন। ডেভিড ডুরেন্ট নামে একজন লোক এনআই থিওরি প্রবর্তন করেছেন। তিনি এনআই থিওরি দিতে গিয়ে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমরা একটু কষ্ট করে লিখে নেব। বৈশিষ্ট্য নাম্বার 1, সবাই লিখে নেন। অর্থায়নের আমি লিখে নিব দেয়ার আর টু সোর্সেস অফ ফাইন্যান্সিং। One is shared capital, another is debt capital. শিক্ষার্থী ভালো করে দেখেন বোর্ডের মধ্যে কি লেখা হয়েছে। বলা হয়েছে দেয়ার আর টু সোর্সেস অফ ফাইন্যান্সিং, অর্থাৎ এই থিওরির মধ্যে অর্থায়নের উৎস থাকবে দুটি। একটি হচ্ছে শেয়ার মূলধন এবং অন্যটি হচ্ছে ঋণ মূলধন। প্রিয় শিক্ষার্থী, ভালো করে যদি লক্ষ্য করেন যে শেয়ার মূলধন কি এবং ঋণ মূলধন কি, এই দুটো জিনিস কিন্তু আপনার বুঝতে হবে। অঙ্ক করার শুরুতে আপনি শেয়ার মূলধন এবং ঋণ মূলধনের বৈশিষ্ট্যগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি অঙ্ক সহজে বুঝবেন না। এই কারণে আমরা একটু আলোচনা করি যে শেয়ার মূলধন কি এবং ঋণ মূলধন কি। আমরা সকলে জানি যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মূলত বলা হয় শেয়ার, আর শেয়ার মালিকরাই হচ্ছে প্রতিষ্ঠানের মূল মালিক। প্রতিষ্ঠান যদি সর্বশেষ লাভ যদি প্রতিষ্ঠানের থাকে তাহলে শেয়ার মালিকটা লভ্যাংশ, অর্থাৎ সকল দায় দেনা পরিশোধের পরে যদি প্রতিষ্ঠানের কোনো লভ্যাংশ অথবা আয় থাকে তাহলেই শেয়ার মালিকরা টাকা দাবি করতে পারে, অর্থাৎ লাভ দাবি করতে পারে। অন্যথায় না। অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ হলে প্রতিষ্ঠান শেষ সবার দায় দেনা মেটানোর পরে যদি টাকা থাকে তবে শেয়ার মালিকরা ইপিএস আশা করতে পারে। আর
ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে, এই জায়গার বৈশিষ্ট্য হচ্ছে ঋণের মালিকরা প্রতিষ্ঠানের লাভ লোকসান যাই হোক তাদেরকে সুদের টাকা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই এই অর্থায়নটা হচ্ছে মূলত স্থায়ী, অর্থাৎ স্থায়ী ব্যয়যুক্ত তহবিল। স্থায়ী ব্যয়যুক্ত তহবিল হচ্ছে কিন্তু ঋণ অর্থায়ন। অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ লোকসান যাই হোক আপনাকে কি করতে হবে? সুদের টাকা কিন্তু দিতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমরা আর একটু লিখি, দেখেন 2 নম্বরে যে বৈশিষ্ট্য উনি বলেছেন যে প্রতিষ্ঠানের cost of equity capital is more than cost of equity capital is more than cost of debt। অর্থাৎ এনআই থিওরিতে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ শেয়ারের ব্যয় কোন ব্যয়ের চেয়ে বেশি হবে? ডেট মূলধনের ব্যয়ের চেয়ে বেশি হবে। অর্থাৎ আমি আবারও বলছি, অর্থাৎ এই কস্ট অফ ইকুইটিকে সংক্ষেপে বলা হয় কেই এবং কস্ট অফ ডেটকে বলা হয় ইন্টারেস্ট রেট। প্রিয় শিক্ষার্থী, আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়, আর কস্ট অফ ডেট মানে হচ্ছে ঋণ মূলধনের ব্যয়। তার মানে ডেভিড ডুরান্ট যে কথাটি বলেছেন সেই কথাটি হচ্ছে ঋণ মূলধনের ব্যয় শেয়ার মূলধনের ব্যয়ের চেয়ে কম হবে। অর্থাৎ শেয়ার মূলধনের ব্যয় ঋণ মূলধনের ব্যয়ের চেয়ে কি হবে? বেশি হবে। আচ্ছা, আমরা এবার এই থিওরিতে কি কি বের করতে হবে সেগুলো একটু লিখে নিব। দেখেন, এনআই থিওরিতে কি কি বের করতে হবে? প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটালকে বের করতে হবে। শেয়ার ক্যাপিটাল, মনে রাখবেন শেয়ার ক্যাপিটাল যেই কথা, ইকুইটি ক্যাপিটাল একই কথা, অথবা স্টক অথবা কমন স্টক, এই কথাগুলোর অর্থ সাধারণ শেয়ার মূলধন। এই কথাগুলোর অর্থ সেম, অর্থাৎ এগুলোর অর্থ হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। এই সাধারণ শেয়ার মূলধনের যে এনআই যে সূত্রটি সেটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি সংক্ষেপ। সূত্রটি হচ্ছে ইবিআইটি বাই কেই। ইবিআইটি বিয়োগ ইন্টারেস্ট টাকা বাই কেই। সেক্ষেত্রে লক্ষ্য করবেন শেয়ার ক্যাপিটাল প্রথমে বের করতে হবে। এনআই থিওরিতে সর্বপ্রথম যে এই অংশটা বের করতে হবে সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। আর শেয়ার ক্যাপিটাল বের করার সূত্র কি? ইবিআইটি থেকে আমি বাদ দিতে হবে ইন্টারেস্ট টাকা, এবং যে ফলাফলটি হবে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে সেটির সাথে আমি কেইকে ভাগ দিব, অর্থাৎ কস্ট অফ ইকুইটিকে ভাগ দিব। অর্থাৎ ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে যা থাকবে তা দিয়ে আমি কেইকে ভাগ দিব, যেটা পাবো সেটাই হবে আমার শেয়ার ক্যাপিটাল। আমি একটু ইবিআইটি ইবিআইটি মানে কি অথবা কেই কি ইন্টারেস্ট টাকা কি একটু সাইডে লিখে দিচ্ছে, দেখেন আপনি কষ্ট করে একটু উঠিয়ে নেন। ইবিআইটি বলতে আসলে বোঝানো হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সংক্ষেপে ইবিআইটি বলা হয়। আর এই অঙ্কে ইন্টারেস্ট টাকা ধরবেন কার উপর? ইন্টারেস্ট টাকা ধরবেন, ইন্টারেস্ট টাকা ধরতে হবে, অর্থাৎ ইন্টারেস্টের যে টাকা বের করবেন সেটি কার উপর ধরবেন? ধরবেন ডেপ্টের উপরে। ডেট, বন্ড অথবা ডিবেঞ্চারের উপরে। ডিবেঞ্চার এর উপর ধরবেন, ডেট, বন্ড, ডিবেঞ্চারের উপর। সকলে একটু বুঝে নাও, ডেট, বন্ড, ডিবেঞ্চার এই তিনটার কথা অর্থ একই। এই তিনটা কথার অর্থ হচ্ছে ঋণপত্র। ঋণপত্র।
তার মানে প্রশ্ন যদি ডেট বলা থাকে আমি যা বুঝবো, বন্ড বলা থাকলো তা বুঝবো, অথবা ডিবেঞ্চার বলা থাকলে একই রকম বুঝবো, এটার অর্থ বুঝবো ঋণপত্র। একইভাবে শেয়ার ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল, স্টক, কমন স্টক এগুলোর অর্থ বুঝবো সাধারণ শেয়ার মূলধন। তার মানে আমি সর্বপ্রথম যে সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে এনআই থিওরিতে সর্বপ্রথম যে সূত্রটি প্রয়োগ করব সেটি হচ্ছে শেয়ার ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটাল অথবা স্টক অথবা কমন স্টক। এটা সূত্র হচ্ছে ইবিটি থেকে আমি ইন্টারেস্ট টাকা বাদ দিব কেই দিয়ে। প্রিয় শিক্ষার্থী, কেই বলতে কি বোঝায়? কেই বলতে বোঝায় কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি, এটা কস্ট অফ ইকুইটি না বলে অনেক সময় প্রশ্নে বলতে পারে ক্যাপিটালাইজেশন রেট। ক্যাপিটালাইজেশন রেট, কস্ট অফ ইকুইটি না বলে বলতে পারে ক্যাপিটালাইজেশন রেট, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। সাধারণ শেয়ার মূলধনের ব্যয়কে বলা হয় কি? কিসের ব্যয়? সাধারণ শেয়ার মূলধনের ব্যয়। তার মানে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে কেই ধরা হবে সাধারণ শেয়ার মূলধনের উপর, আর ইন্টারেস্ট ধরা হবে ডেট, বন্ড, ডিবেঞ্চারের উপর। প্রিয় শিক্ষার্থী, এনআই থিওরির 2 নম্বরে যে জিনিসটা বের করতে হয় সেটা হচ্ছে ডেট, বন্ড অথবা ডিবেঞ্চারকে বের করতে হয়। খেয়াল করেন, ডেট, বন্ড অথবা ডিবেঞ্চারকে বের করতে হয়। এক্ষেত্রে কি ফর্মুলা প্রয়োগ হবে? এই ডেট, বন্ড, ডিবেঞ্চারকে আমরা যেরকম শেয়ার ক্যাপিটালকে এস দ্বারা প্রকাশ করেছি, ডেট, বন্ড, ডিবেঞ্চারকে সংক্ষেপে প্রকাশ করা হয় বি দ্বারা, যেখানে মূল ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট টাকা বাই ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট, অনেক সময় ইন্টারেস্ট রেট না বলে বলা হয় কেডি। তার মানে কেডি মানে কি? কেডি মানে কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট, এই কস্ট অফ ডেটটাই হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট অর্থাৎ ঋণের ব্যয়। ঋণের ব্যয়, ঋণের ব্যয় অথবা এটাকে আমরা বলি সুদের হার। সুদের হার। তো শিক্ষার্থী, আপনি যদি এই কথাগুলো এখন যে কথাগুলো আমি বলতেছি এগুলো যদি আপনি ভালো করে না বুঝেন অথবা এগুলো নিয়ে যদি চিন্তা না করেন, আপনি কিন্তু এনআই থিওরির কিছুই বুঝবেন না। সো খুব ঠান্ডা মাথায় এবং মনোযোগের সাথে আমি যে কথাগুলো বলতেছি নোট করে নেন, এবং আমি যেভাবে যাচ্ছি ওইভাবে যান, এতে করে আপনার অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তার মানে আমি আবারও চলে যাচ্ছি। প্রথমে দেখেন, প্রথমে এনআই থিওরি অনুযায়ী শেয়ার ক্যাপিটাল বের করতে হবে, যেটা সূত্র হচ্ছে বিআইটি বিয়োগ ইন্টারেস্ট টাকা বাই কেই। আবার ডেট, বন্ড, ডিবেঞ্চার বের করবেন কিভাবে? ইন্টারেস্ট টাকাকে ইন্টারেস্ট রেট অথবা কেডি দ্বারা ভাগ দিবেন। কেডি বলতে ইন্টারেস্ট রেটকে বোঝায়। যাই হোক, আপনি ইন্টারেস্ট টাকা ধরবেন কার উপর? ডেট, বন্ড, ডিবেঞ্চারের উপর। এইটুকু মনে রাখবেন। এই থিওরির 3 নম্বর যে অপশনটি রয়েছে সেটি কি দেখেন, আমি 3 নম্বর যে ব্যাপারটি রয়েছে সেটি একটু লিখব। 3 নম্বরে আপনি থিওরির যেটা বের করবেন সেটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম, এটাকে ভ্যালু অফ দ্য কোম্পানিও বলতে পারে। ভ্যালু অফ দ্য কোম্পানি, সংক্ষেপে ভ্যালু অফ দ্য ফার্ম অথবা ভ্যালু অফ দ্য কোম্পানিকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, যেখানে এই ভির সূত্র হচ্ছে শেয়ার ক্যাপিটাল যোগ ডেট ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ দিবেন। আমরা কিন্তু প্রথমে বের করেছিলাম শেয়ার ক্যাপিটাল, তারপরে বের করেছিলাম ডেট ক্যাপিটাল। অর্থাৎ শেয়ার ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের যোগফলকে বলা হবে ভি। অনেক সময় সংক্ষেপে আমরা যখন অঙ্ক করি তখন এই ভি মানে বোঝায় এস যোগ বি। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর আপনাকে বোঝানোর জন্য আমি পুরোটা লিখে দিলাম। ধরেন শেয়ার ক্যাপিটাল না বললে বললো স্টক অথবা কমন স্টক, একই অর্থ দাঁড়াবে। আমি লিখে দিচ্ছি এর আগে। ডেট না বলে যদি বন্ড বলে তাহলে আপনি কিন্তু বন্ড লিখবেন।
তার মানে আপনি বুঝতে পারবেন ডেট বলা যেই কথা, অর্থাৎ ডেট বলা যেই কথা, বন্ড অথবা ডিবেঞ্চার বলা একই কথা। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় গেঁথে নেবেন, তাহলে দেখবেন আপনার জন্য অঙ্ক অনেক সহজ হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার এই এনআই থিওরির সর্বশেষ যেই ফর্মুলাটা আপনার জানতে হবে সেটা একটু আমরা লিখবো। দেখেন, এটাকে আমরা বলি কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল এটাকে সংক্ষেপে আমরা কেউ দ্বারা প্রকাশ করি। সরি, কস্ট অফ ক্যাপিটালকে আবার এই থিওরিতে বলা হয় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। দেখেন, কস্ট অফ ক্যাপিটাল অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এনআই থিওরিতে একই। এটাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে কেউ। কেউ আসলে প্রকাশ চিহ্ন, এটা বিপদটা এমন না যেটা কেন লিখলাম, এটা আসলে সাইন। ফাইন্যান্সে এনআই থিওরি কেউ বললে বুঝে নিতে হবে কস্ট অফ ক্যাপিটাল অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে বোঝানো হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সূত্রটা হচ্ছে উপরে হবে ইবিআইটি, নিচে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100। তার মানে এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। প্রিয় শিক্ষার্থী, প্রথম ফর্মুলাটা কি ছিল আমি একটু যদি সংক্ষেপে লিখি, আপনারা অবশ্যই এই বিএটির ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, আপনারা অবশ্যই 4টি ফর্মুলা লিখে নিয়েছেন। তার মানে এনআই থিওরির প্রথম ফর্মুলাটি হচ্ছে শেয়ার ক্যাপিটালের। কিভাবে আপনি শেয়ার ক্যাপিটাল বের করবেন সূত্র আমি লিখে দিয়েছিলাম যে আপনি ইবিআইটি থেকে ইন্টারেস্ট টাকা বাদ দিবেন, ভাগ দিবেন কেই দিয়ে। আবার ডেট ক্যাপিটাল কিভাবে বের করবেন, উপরে থাকবে ইন্টারেস্ট টাকা, নিচে ভাগ দিবেন কেডি দিয়ে। আর ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ 3 নম্বর ফর্মুলাটি হচ্ছে প্রথম দুইটি ফর্মুলার যোগফল, এবং চতুর্থ যে ফর্মুলাটি আমি দিয়েছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা কস্ট অফ ক্যাপিটালের, সেটি হচ্ছে উপরে থাকবে ইবিআইটি আর নিচে থাকবে ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ প্রথম দুটি ফর্মুলা পারলে পরের দুটি ফর্মুলা অটোমেটিক আপনি পারবেন। আমি যদি সংক্ষেপে আপনাকে ফর্মুলাগুলো এখন আবার লিখে দেই তাহলে হয়তো আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। দেখেন, আপনি যখন অঙ্ক করবেন তখন সংক্ষেপে ফর্মুলাগুলো ইউজ করবেন। কিভাবে দেখেন, আপনি প্রথমে লিখলেন, প্রথমে আপনাকে শেয়ার ক্যাপিটাল বের করতে হবে। দেখেন, আমি একটু লিখে রাখি, শেয়ার ক্যাপিটাল মানে ইবিআইটি বিয়োগ আই টাকা অর্থাৎ ইন্টারেস্ট টাকা বাই কেই। ডেট ক্যাপিটালকে আপনি সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করবেন। সূত্রটা হচ্ছে ইন্টারেস্ট টাকা বাই কেডি। ভ্যালু হচ্ছে প্রথম দুইটার যোগফল অর্থাৎ শেয়ার ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের যোগফল, এটা গেল 1, এটা 2, 3। আর 4 নম্বর আপনি যে জিনিসটা শিখেছেন সেটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সূত্রটা হচ্ছে ইবিআইটি বাই ভি ইন্টু 100। এইটুকু জানলে আপনি এনআই থিওরির সব অঙ্ক জানবেন, মানে সব অঙ্ক করতে পারবেন। তো আমরা আমাদের বইয়ের মধ্যে চলে যাব। আমার কাছে খান ঘোষালের বইটি রয়েছে, আমি চ্যাপ্টারে চলে যাব, আমরা এক্সারসাইজে চলে যাব। আমাদের প্রবলেমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করব, এক্সারসাইজের অঙ্কগুলো আমি করিয়ে দিব, পাশাপাশি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। অর্থাৎ যে এই অঙ্কগুলোর সমাধান বইতে নেই সেগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রবলেমের যে অঙ্কগুলো আছে অর্থাৎ যে অঙ্কগুলোর সমাধান আছে বইতে সেগুলো হচ্ছে প্রবলেম, আর যে অঙ্কগুলোর সমাধান বইতে নেই সেগুলোকে বলা হয় এক্সারসাইজ। আমরা এক্সারসাইজ দিয়ে করব। দেখেন, আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টার যাব। এই চ্যাপ্টারটি হচ্ছে বইয়ের মাঝামাঝিতে আছে। দেখেন, আপনারা বই ক্রয় করে নেবেন অবশ্যই। আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। দেখেন, আমি একটি এক্সারসাইজ 5 একটু আপনাদেরকে উঠিয়ে দিচ্ছি, যেহেতু এখন আপনাদের বই নেই আমি একটি অঙ্ক উঠিয়ে দিচ্ছি এবং সেই অঙ্কের আলোকে আমি সলিউশন করে দিব। আপনারা খুব মনোযোগের সাথে নরম মনে এবং গুরুত্বের সাথে একটু দেখার চেষ্টা করেন। এবং এখন প্রথমে আপনার কাজ হচ্ছে আমি এখন যে প্রশ্নটি লিখব সেটি একটু আপনারা কষ্ট করে লিখে নেবেন। এবং আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে একটু বসে পড়ার জন্য। মনে রাখবেন, একটি প্রবাদ আছে, যে জন দিবসে জ্বালায় মনের হরসে বাতি,
আসো গিয়ে তার রহিবে না আর নিশীথে প্রদীপ বাতি, একটি প্রবাদ কিন্তু রয়েছে। আপনারা বুঝতে পারতেছেন আমি কেন এই প্রবাদটি বলেছি। যারা করোনাকালীন সময়ে শুয়ে বসে কাটাচ্ছেন, কেমন, তাদের জন্য এই কথাটি আমি বলতেছি। আপনি এখন যে সময়টা নষ্ট করতেছেন, কলেজ যখন শুরু হবে আপনার কিন্তু আফসোস করবেন। আপনারা যাতে আফসোস না করেন, সময়ের সাথে যাতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, যে ক্ষতিটা আপনার হয়ে গেছে সেই ক্ষতিটা যেন কিছুটা পুষিয়ে নিতে পারেন, এই জন্যই হাজীগঞ্জ মডেল কলেজ এবং সারা বাংলাদেশেই অনলাইন ক্লাস কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন কলেজ। হাজীগঞ্জ মডেল কলেজও এর ব্যতিক্রম নয়। আমাদের বিভাগীয় প্রধানের নির্দেশে আমরা কিন্তু ক্লাসগুলো পরিচালনা করতেছি। আপনাদের যদি একটু উপকার হয় তাহলে আমাদের সার্থকতা। সো আপনারা মনোযোগের সাথে এখনই অঙ্কটি একটু কষ্ট করে উঠাবেন। দেখেন আমি লিখে দিচ্ছি, আপনারা উঠান। লেখা আছে ইবিআইটি অফ আশরাফ কোম্পানি, এটা এক্সারসাইজ 5 লেখা আছে ইবিআইটি অফ আশরাফ কোম্পানি, is টাকা 1 লাখ, টাকা 1 লাখ। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে 14%। মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল, মার্কেট ভ্যালু অফ ডেট ক্যাপিটাল দেওয়া রয়েছে 6 লাখ। ইন্টারেস্ট রেট দেওয়া আছে 8%। আপনাকে বের করতে বলা হয়েছে ক্যালকুলেট। 1 নম্বরে বলছে ভ্যালু অফ দ্য ফার্ম, পাশাপাশি আপনাকে বের করতে বলছে 2 নম্বরে বের করতে বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করবেন যে আপনাকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে ইবিআইটি অফ আশরাফ কোম্পানিজ টাকা, দেখেন বলা হয়েছে ইবিআইটির পরিমাণ দেওয়া হয়েছে 1 লাখ। আপনাকে কস্ট অফ ইকুইটি অর্থাৎ শেয়ারের যে ব্যয়, শেয়ার মূলধনের যে ব্যয়, সে ব্যয় হচ্ছে আপনার 14%। বলা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য ডেট ক্যাপিটাল, অর্থাৎ ডেট ক্যাপিটাল ওরা বের করে দিছে প্রশ্নে, কয় লাখ? 6 লাখ। এরপর আপনাকে বলছে ইন্টারেস্ট রেট অর্থাৎ কেডির মান আপনাকে দিয়ে দিছে 8%। প্রথমে আপনি যে কাজটি করবেন, প্রশ্ন দেখে আপনি প্রথমে রিকোয়ারমেন্টগুলো লিখে ফেলবেন, তাহলে আপনার সলিউশন সহজ হয়ে যাবে। দেখেন আমি প্রথমে লিখলাম গিভেন ইবিআইটি দেওয়া আছে কয় লাখ? 1 লাখ। এরপরে বলা হচ্ছে কস্ট অফ ইকুইটি, আমরা সংক্ষেপে কস্ট অফ ইকুইটিকে কেই বলে ডাকি। কেই দেওয়া হয়েছে 14%। 14% বলতে 0.14। আমি যখন অঙ্ক করব পার্সেন্ট থাকলে পয়েন্টে কনভার্ট করে নিব, অর্থাৎ দশমিকে কনভার্ট করে নিব। এছাড়াও ডেট ক্যাপিটাল বলতে আমি বি কে বুঝি, অর্থাৎ এই অঙ্কে সরাসরি ডেট ক্যাপিটাল দেওয়া আছে 6 লাখ, আমি বি পেয়ে গেলাম 6 লাখ। এছাড়াও আমার যে ইন্টারেস্ট রেট, আমি ইন্টারেস্ট রেটকে বলি কেডি দেওয়া আছে 8%, অর্থাৎ 0.08। আমাকে এই তথ্যের আলোকে প্রথম যে জিনিসটি বের করতে হবে, দেখেন বলছে ভ্যালু অফ দ্য ফার্ম। আমি জানি যে ভ্যালু অফ দ্য ফার্ম মানে এই যে এখানে সূত্রটি লেখা রয়েছে শেয়ার ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের যোগফল। তো প্রিয় শিক্ষার্থী, আমি 1 নম্বর রিকোয়ারমেন্টটি করব। ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে সংক্ষেপে আমি লিখতেছি এস যোগ ভি। অলরেডি আমার এই ভির মান দেওয়া আছে প্রশ্নে, বের করতে হবে না, অর্থাৎ ডেট ক্যাপিটালের সূত্র ইউজ করতে হবে না। 6 লাখ আমি লিখে ফেললাম, তার মানে আমার সূত্র ইউজ করতে হবে কার? এস এর। দেখেন এস এর সূত্রটি আমি এখানে লিখে দিয়েছি, আপনাদের আগেই লেখা দেওয়া আছে। আমি এখন এস বের করব। এস বলতে বোঝাবে ইবিআইটি বিয়োগ আই টাকা।
বাই কে। দেখেন ইবিআইটি আমার সরাসরি আছে 1,00,000, কে এর মানও আমার সরাসরি আছে 0.14। আই টাকা আমি কার উপর বের করি? আমি বলেছিলাম আই টাকা আমি বের করব ডেট ক্যাপিটালের উপর। অর্থাৎ ডেট ক্যাপিটাল কত? ডেট ক্যাপিটাল দেখেন এই যে বি মানে ডেট ক্যাপিটাল 6,00,000 টাকার আমি বের করব 8%। তো 6,00,000 টাকার 8% আমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিব। 6,00,000 গুণ 0.08, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 48,000। আমি এখানটার যে ক্যালকুলেশন, অর্থাৎ আমি 1,00,000 থেকে 48,000 বাদ দিব, 1,00,000 বিয়োগ 48,000 ভাগ 0.14। আমার এখানে যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 3,71,428। 3,71,428.71। 3,71,428 71 নয় 57। 3,71,428.57। তাহলে আমি এস এর মান পেয়ে গেলাম। এস এর মান হচ্ছে 3,71,428 3,71,428.57 যোগ ডেট ক্যাপিটাল আমার দেওয়া আছে 6,00,000। আমি এবার যোগ করে ফেলবো। যোগ 6,00,000, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 9,71,000 9,71,428.57। অর্থাৎ আমি ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেলাম। আমরা সকলে ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে গেলাম। এবার এই প্রশ্নটির যে অংশটি বের করতে হবে সেটি হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আমরা সকলে জানি ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা কি বলছি? কেউ বলছি। তাহলে কেউ শুধুমাত্র আমার ভ্যালু বের করা আছে, ইবিআইটিও আছে, আমি শুধু বসিয়ে দিব। দেখেন আমি জানি যে আমার কিউ বলতে কিউর যে ফর্মুলা সেটি হচ্ছে ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। ইবিআইটি আমার প্রশ্ন দেওয়া ছিল, ইবিআইটি হচ্ছে 1,00,000। ভ্যালু আমার বের হয়েছে 9,71,428.57 গুণ 100। আমি রেজাল্ট বের করে ফেলবো। দেখেন আমি 1,00,000কে ভাগ দিব, 1,00,000 ভাগ 9,71,428.57 গুণ 100। অর্থাৎ আমার ফলাফলটি বের হয়েছে 10.29%। 10.29%। অর্থাৎ আমি যদি 9,71,428.57 টাকা সংগ্রহ করতে চাই, তাহলে আমার ওভারঅল কস্ট অর্থাৎ ক্যাপিটালের যে খরচটা সেটা হবে 10.29%। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আর নতুন কোনো অঙ্কে যাব না। আমি আজকে এনআই থিওরির যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মনোযোগের সাথে অবশ্যই শুনেছ এবং মনোযোগের সাথে আমি আশা করতেছি তোমরা অঙ্কগুলো করেছ। অর্থাৎ যে অঙ্কটি করালাম সেই অঙ্কটি করেছ। তোমাদের যদি প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয়, অথবা আমি আজকে এনআই থিওরির যে 4টি অংশ শিখালাম এখানে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দিতে। সকলে গুরুত্বের সাথে পড়াশোনা করবে, বাসায় কোনো অবহেলা করবে না। তোমার অবহেলা যেন তোমার বিপদের কারণ না হয়। তোমাদের উপকারী আমাদের সার্থকতা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া করবে, স্রষ্টার সহযোগিতা কামনা করবে। এই বলে আমি আমার আজকের লেকচার শেষ করছি। তোমাদের প্রতি আমার দোয়া ভালোবাসা সবসময়ের জন্য রইল। আল্লাহ হাফেজ।